আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনাকে কেন্দ্র করে সর্বশেষ একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আর্জেন্টিনার সামনে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোর প্রেক্ষিতে কোন কোন প্লেয়ার কোন কোন পজিশন নিয়ে স্কালোনি এখনও সিদ্ধান্ত নিতে পারেন। এটা অনেকেই কেন জানি ভুল বুঝেছেন। আরও একবার ব্যাখ্যা করি, এখানে থিয়াগো আলমাদা থেকে শুরু করে অনেক প্লেয়ারের নামটা বলা হয়নি, কারণ শুধুমাত্র আমি ওই প্লেয়ার বা ওই পজিশন ধরে আলোচনা করেছি যেখানে আসলে পরিবর্তনের সুযোগ আছে। থিয়াগো আলমাদা জাতীয় দলে অলরেডি প্রতিষ্ঠিত একজন ফুটবলার, সর্বশেষ দুটো ইন্টারন্যাশনাল ব্রেকে সেটা প্রমাণ করেছেন। 22 বিশ্বকাপ দলে ছিলেন, 26 বিশ্বকাপে তো আরও গুরুত্বপূর্ণ একজন সদস্য হবেন। তাই আলাদা করে যে সকল প্লেয়াররা অলরেডি দলে এস্টাবলিশড আছেন তাদেরকে নিয়ে খুব একটা বেশি কিছু বলার নেই, যদি না সেই পজিশনে আসলে আর অন্যান্য অপশান থাকে, অন্য বিকল্প দেখারও ব্যাপার থাকে কিংবা ব্যাকআপ লাগে। যে কারণে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, রড্রিগো ডিপল থেকে শুরু করে অটোমেটিক চয়েসরা বা থিয়াগো আলমাদা এদেরকে নিয়ে সে ভিডিওটাতে আলোচনা করিনি। তাই ভিডিওটাতে আসলে কোনো একটা বিষয়ে কেন ওই প্লেয়ারকে রাখা হয়নি, কথাবার্তা বলা হয়নি, এগুলো দেখার আগে একটু ভিডিওর কনটেক্সটটা বোঝার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওতে আমি আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই এবং ওই ভিডিওর একটা ফলো আপ বলা চলে। দিন শেষে দেখুন, সিলেকশনটা আর্জেন্টিনার জন্য বা যে কোনো একটা দলের জন্য কোন জায়গা থেকে অনেক টাফ হয়ে যায়। বর্তমান সময়ে আর্জেন্টিনা যে লেভেলের ফুটবল খেলছে, আমরা যদি গত 4-5 বছরের কনটেক্সট চিন্তা করি, একটা ট্রফি জয়ের পরে আর্জেন্টিনার কাছে অন্তত আমার মতে তো 35 জন ফুটবলার আছে যারা কিনা যে কোনো মুহূর্তে জাতীয় দলের কল আপ যদি পান সেখানে খুব একটা বেশি বড় রকমের অভিযোগ করার সুযোগ নেই, কারণ তারা এর আগে পারফর্ম করেছেন। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে দিন শেষে একটা স্কোয়াড যে কোনো ম্যাচ বা বিশ্বকাপে হয় 23 থেকে 26 জনের, অর্থাৎ এখানে 9 থেকে প্রায় 12 জন ফুটবলারের মতো বাইরে থাকবেন, বাদ পড়বেন। বাদ পড়া নাম্বারটা একটু বড় হবে এবং একটা দল যখন লাগাতার ট্রফি জেতে তখন সেই দলটার পক্ষে সত্যিকার অর্থে মধুর সমস্যা এটাই হয় যে অনেক সময় কোচদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, চাইলে অনেক প্লেয়ারকে তিনি নিতে পারেন না। এটা পজিটিভ একটা সাইন, একটা দল অনেক লম্বা সময় ধরে ভালো পারফর্ম করছে বলেই এমন সিচুয়েশন হয়। এই রকমের একটা কঠিন সিচুয়েশনে কিন্তু স্কালোনি সবসময় পড়েন। যেমন যদি 26 জনের স্কোয়াডও হয়, গোলকিপার হিসেবে 3 থেকে 4 জনকে যদি আপনি বাদ রাখেন, বাকি যে 22টা স্পট বা 23টা স্পট সেটা অনেকটা 8-8-7 অথবা 8-7-7 এমন ইকুয়েশনের মধ্যে পড়ে যায়। ডিফেন্সে আপনি যদি 8 জন নেন তাহলে মিডফিল্ডে 7 জন বা 8 জন, ফাইনাল থার্ডে 7 জন বা 8 জন, বেসড অন আপনি মিডফিল্ড বা ডিফেন্সে কেমন নিয়েছেন এমন টাইপের একটা ইকুয়েশন চলে আসে। আর এই ইকুয়েশনের ডিরেক্ট কি নামগুলো চলে আসে আমি শুধুমাত্র সেটার কথা বলছি। ওয়ান সেকেন্ড, শুধুমাত্র এই ইকুয়েশনে কোন নামগুলো আসবে, কোন পজিশনগুলো আসবে সেটা নিয়ে কথা বলছি, ইন্ডিভিজুয়ালি কোনো প্লেয়ারকে কিন্তু বাদ রাখছি না। যেমন রাইট ব্যাক পজিশনে দিন শেষে এখন পর্যন্ত অপশান 3টা আছে, ক্লিয়ার কাটভাবে গঞ্জালো মন্তিয়াল, নাহুয়েল মলিনা এবং এর পাশাপাশি হুয়ান ফয়থ, যিনি কিনা আস্তে আস্তে ফিরে ভালো কয়েকটা ম্যাচ কাটিয়েছেন। এরপরে পাবলো মাফিও কিন্তু জাতীয় দলের দরজায় করা নাড়ছেন। তবে ওই যে ইকুয়েশন যেখানে আপনার রাইট ব্যাক পজিশনে 2 জন প্লেয়ারের জায়গায় 3 জন প্লেয়ার নেওয়াটাই অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ আপনি তো চাইলে এক ঝাঁক প্লেয়ার 30-35 জন প্লেয়ার নিয়ে যেতে পারবেন না, 23 থেকে 26 জন নিতে হবে। সেক্ষেত্রে চতুর্থ একটা রাইট ব্যাক আসলে ফিজিবল হয় না। তাই দিন শেষে 3 জন রাইট ব্যাকই যাবেন। এখন প্রশ্ন হচ্ছে এখানে আপনি নাহুয়েল মলিনা, মন্তিয়াল, পাবলো মাফি এবং হুয়ান ফয়াতের মধ্যে কোন 3 জনকে চুজ করবেন? 3 জনের বেশি তো যাবেনই না। লেফট ব্যাক পজিশনও কিন্তু নিকোলাস তাগলেফিকোর পাশাপাশি হুলিও সোলার রয়েছেন, এর পাশাপাশি ফাকুন্দো মেদিনাও কিন্তু লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন, কিংবা একেবারে যদি লাইক ফর লাইক প্রোফাইল বলি তাহলে অবশ্যই ভ্যালেন্তিন বার্কো আছেন। এখন তাগলেফিকোর বিপরীতে আপনি শুধুমাত্র একটা প্রোফাইলই আপাত দৃষ্টিতে রাখতে পারবেন এবং সেটা হয়তোবা এই মুহূর্তের বিবেচনায় আমার মতে বার্কো হওয়া উচিত। তার মানে হচ্ছে আপনি এখানে হুলিও সোলার কিংবা থার্ড একটা অপশান শেষ পর্যন্ত হয়তোবা নিতে পারবেন না। এখানে আমি লাইকলি সিচুয়েশন হয়তোবা বলছি। একই রকমের জিনিস মিডফিল্ডেও প্রযোজ্য। সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেসের পরবর্তী একটা প্রোফাইল আপনি হয়তোবা নিতে পারবেন ভবিষ্যতে। আমি চাই সেটা যাতে করে অ্যালান ভারেলো হোক এবং এই ইকুয়েশনে দেখবেন দিন শেষে একই ফার্নান্দেজ থেকে শুরু করে আরও অনেক মিডফিল্ডার যারা কিনা অন্যান্য লিগে ভালো খেলছেন তাদেরকে আসলে চাইলেও স্কোয়াডে রাখা যাবে না। ফাইনাল থার্ডেও একই রকমের একটা ইকুয়েশন আছে। এখানে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজের পরে থার্ড একজন স্ট্রাইকার স্কোয়াডে অবশ্যই থাকবেন। তবে সেটা কি আসলে সান্তিয়াগো কাস্ট্রো, তাতি কাস্তায়ানোস বা ভ্যালেন্তিন কাস্তায়ানোস অথবা আনহেল কোরেয়া, এমন টাইপের ইকুয়েশনের মধ্যে একজনকে রাখতে গেলে একাধিক প্লেয়ার বাদ পড়তে পারেন। আপনি ফাইনাল থার্ডে লিওনেল মেসিকে রাখার পরে পাউলো দিবালাকে যদি রাখতে যান তাহলে আসলে নিকো পাজের পরে ভ্যালেন্তিন কার্বোনির মতো কোনো একটা প্রোফাইল বা ক্লাউদিও অ্যাচেবেরির মতো কোনো একটা প্রোফাইল আর আসতে পারেন কিনা সেটা নিয়েও প্রশ্নের সুযোগ থাকে। আপনি যদি লেফট সাইডে ওয়াইড মিডফিল্ডার হিসেবে সর্বশেষ ম্যাচগুলোর মতো থিয়াগো আলমাদাকে খেলান, এর পাশাপাশি বেনজামিন ডমিঙ্গেসের মতো একজন প্লেয়ারকে স্কোয়াডে রাখতে চান, তাহলে আলেহান্দ্রো গার্নাচোকে কেন্দ্র করে ওই ইকুয়েশনটা চলে আসে।
আসে। আপনি যদি দুই সাইডে ডিয়েগো সিমিওনি, নিকো গঞ্জালেসের মতো প্লেয়ারদেরকে খেলাতে চান, তাহলে সেক্ষেত্রে মাতিয়াস সুলের মতো একজন প্রোফাইলকে, একেবারে পিওর উইঙ্গারকে আপনি প্রমোট করবেন কিনা, ফাকুন্দো বুনানত্বের মতো প্লেয়ারকে ভবিষ্যতে রাখবেন কিনা, সেগুলো প্রশ্নের মুখে পড়ে যায়। এটা জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম, এমন অনেক সমীকরণ কোচকে মেলাতে হয়। তাই আমার কাছে একটা দল যখন ফর্মে থাকে তখন দল গোছানোটা কোনো দিক থেকে সহজ কোনো ব্যাপার নয়, বরঞ্চ কিছু জায়গা থেকে সমীকরণটা আসলে এতটাই জটিল হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।